আমরা অনেক সময় দেখি যারা রিটার্ন জমা করেন তাদের বেশ কিছু ভুল হয়ে যায়, মানে কোন কোন ভুলগুলো বেশি হওয়ার চান্স থাকে। ওরা ভাবে কি ভাই স্যালারি মধ্যে তো আমার টিডিএস কাটা হয়ে গেছে, আমার স্যালারি ছাড়া আর কোনো ইনকাম নেই। এই যে টিডিএস এবং ইনকাম ট্যাক্সের যে গ্যাপটা, এইটা ঠিক কি? তো যদি আপনার ইনকাম 4 লাখসের উপরে আছে আর আপনি নিউ রিজিমে আছেন, আপনার জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা ম্যান্ডেটরি আছে। এইবারে আমরা দেখছি যে আইটিআর 1, 2, 3, 4 এরকম ভাগ করা হয়েছে, এটা নিয়েও অনেকজন ভুল করেন, যারা প্রত্যেক বছর অনেক সময় আইটিআর দেয় না। তো এই ধরনের যারা 1 বছর রিটার্ন করছে বা 2 বছর রিটার্ন করছে তারপর রিটার্নটা করছে না, তাহলেও আমি সাজেস্ট করবো কি আপনি রিটার্নটা কন্টিনিউটি রাখুন। এটা আপনাকে ফিউচারে আপনার জন্য বেনিফিটই হয়। আইটিআর রিটার্ন জমা হয়ে গেল, দাখিল হয়ে গেল, তারপর তার সেখান থেকে কিছু ফল্ট বেরাল, তারপরে আপনার কাছে মার্চ 2027 অবধি টাইম আছে রিভাইজ রিটার্ন লাগাবার। যে আয়কর রিটার্ন বা আইটিআর দেওয়ার পরে নোটিশ আসে, এটা নিয়ে অনেকে কিন্তু অনেক বেশি ঘাবড়ে যায়। এইটা নিয়ে যদি একটু বলেন। নমস্কার, আপনারা দেখছেন আজকাল.in, আর আজকাল.in আপনাদের সঙ্গে রয়েছে আমি সুমিত। আজকে আমাদের বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটি ফাইল। এই প্রসঙ্গে একটুখানি বলে নেওয়া ভালো যে কোনো ধরনের বাজেট, অর্থাৎ সেটা সেন্ট্রাল বাজেট অথবা কেন্দ্রীয় বাজেট হতে পারে বা রাজ্য বাজেট, সাধারণ মানুষের প্রধান টার্গেট বা প্রধান নজর কিন্তু একটাই জিনিসের উপর থাকে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। কোন ইনকাম ট্যাক্সে কার কত আয় আছে, তাকে কত টাকা রিটার্ন দিতে হবে, এটাই তাদের মেন টার্গেট থাকে। আর এইটা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান, কারণ সামনেই ইনকাম ট্যাক্স রিটার্ন করার শেষ দিন প্রায় এসে গেছে। এই নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গৌরব গোয়েঙ্কা। আপনাকে আজকাল.in এ স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে যে এইবারেই যেটা মেন দেখা যাচ্ছে যে মানে ওল্ড ট্যাক্স রেজিম আর নিউ ট্যাক্স, এই যে দুটোর মধ্যে একটু যারা ধরুন করদাতা, যারা কর দিচ্ছেন তারা একটু কনফিউজ যে কোনটায় কিভাবে দেবেন। হ্যাঁ, এই দুটো সম্পর্কে বা এই দুটোর কি অসুবিধা সুবিধা, কি পার্থক্য, এটা একটু যদি আমাদের দর্শকদের বলেন। সব থেকে আগে ধন্যবাদ দাদা, আপনি আজকে আমাকে ডাকলেন। হোপ আমি আপনার কিছু ভ্যালু এডিশন করতে পারবো আপনার দর্শকের জন্য। এবার আপনার প্রশ্ন করে আসি, ওল্ড রিজিম আর নিউ রিজিম। এবার যা আমাদের আছে, নিউ রিজিমে যদি কেউ অপ্ট করে, মানে নিউ রিজিম যদি কোনো ফলো করে, তো আপনার 12 লক্ষ টাকা অবধি ইনকামে কোনো ট্যাক্স লাগবে না। বাট ওল্ড রিজিমে থাকলে আপনার 2.5 লাখ টাকা অবধি আপনার বেসিক এক্সেমশন আছে, কিন্তু 5 লাখ টাকা অবধি ইনকাম হলে রিবেট নিয়ে আপনার ট্যাক্স জিরো হয়ে যায়। ওই সেম জিনিসটা এখানে 12 লাখ টাকা অবধি ইনকাম হলে আপনার রিবেট নিয়ে ট্যাক্সটা জিরো হয়ে যাবে। তো আমার হিসাবে তো ম্যাক্সিমাম লোকরা এখন নিউ রিজিমেই কনভার্ট হয়ে গেছে, বিকজ নিউ রিজিম ইজ মোর বেনিফিশিয়াল। ওর মধ্যেই সবাইকে লাভ হচ্ছে, ট্যাক্সটা কম লাগছে। আমরা সাধারণত জানি যে আয়কর দপ্তরের কাছে, মানে যারা আগে ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে এসেছেন তাদের কাছে আয়কর দপ্তরের কাছে সমস্ত আগের তথ্য, আগের সমস্ত ইনফরমেশন সমস্ত থাকে। তাহলে সেক্ষেত্রে আবার করে যখন যে আয়কর আমরা যখন রিটার্ন দিচ্ছি, তখন সেই সময় দেখা যায় যে সামান্য কিছু তথ্যর যদি কিছু গড়মিল হয়, সেটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট খুব ভালো করে দেখে যে কেন এই তথ্য গড়মিল, এবং সেটা নিয়ে তারা কিন্তু পরে সমস্যা তৈরি করতে পারে বা পরে নানান ধরনের প্রশ্ন তুলতে পারে। এই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, আজকে দিনে অনেক সুবিধা হয়ে গেছে, ডিপার্টমেন্টের কাছে সব ইনফরমেশন আছে। বিকজ আমরা সব জায়গায় আমাদের প্যান নাম্বার দেওয়া আছে, প্যান দিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেন, ওখানে আপনার প্যান নাম্বার ছাড়া কিছু হয় না। সো প্যান দিয়ে AIS বলে একটা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট আছে, যা পোর্টালে অ্যাভেলেবল আছে। যে কেউ লোক যা ইনকাম রিটার্ন ফাইল করে, ওনাকে অবশ্য AISটা ডাউনলোড করে ওখান থেকে আগে নিজের ইনকামটা মিলিয়ে নেওয়া ভালো। বিকজ ওখানে টোটাল ইনফরমেশন ডিপার্টমেন্ট কাছে যা আছে আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান নিয়ে, সব ওখানে রিপোর্টেড আছে। তো ওটা না মিলিয়ে রিটার্নটা ফাইল করাটা আপনার জন্য ভুল হয়ে যাবে, ওখানে প্রবলেম আসবে। তো ওটা অবশ্য আমি বলবো কি আপনাদেরকে চেক করা উচিত। ইচ অ্যান্ড এভরি ফাইলারকে আগে AIS থেকে, তারপরে 26 AS অ্যাভেলেবল আছে পোর্টালে, ওখান দিয়ে আপনার ইনকামে যা ওখানে গভর্নমেন্টের কাছে যা ইনফরমেশন আছে, যা আপনার অন্য অন্য জায়গা থেকে রিপোর্টিং হয়েছে, আপনার ব্যাংকার রিপোর্ট করে আপনার ব্যাংক ইন্টারেস্ট কী আছে, আপনার যা স্টক আপনি যা কাজ করেছেন আপনার ব্রোকার ওখানে রিপোর্ট করে, আপনার এমপ্লয়ের যা আপনি স্যালারি দেন ও যা TDS কাটে ওটাও রিপোর্ট হয়। তো ওই সব আপনি ওখান থেকে দেখে মিলিয়ে তারপরে রিটার্নটা লাগানো উচিত, তাহলে আপনার প্রবলেম আসবে না। সাধারণত আয়কর রিটার্নের ক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি যে মানে প্রধান কিছু ভুল হয়ে যায়। আয়কর রিটার্ন একটা জমা দেওয়ার সময় আমরা অনেক সময় দেখি যারা রিটার্ন জমা করেন তাদের মানে বেশ কিছু ভুল হয়ে যায়, মানে কোন কোন ভুলগুলো বেশি হওয়ার চান্স থাকে, মানে এই ভুলগুলি বেশি হয়। দেখুন,
কমন মিস্টেক যা আমি বলবো, ম্যাক্সিমাম ট্যাক্স পেয়ার যারা স্যালারিড আছে ওরা ভাবে কি ভাই স্যালারি মধ্যে তো আমার টিডিএস কাটা হয়ে গেছে, আমার স্যালারি ছাড়া আর কোনো ইনকাম নেই। কিন্তু এরকম নাই, আপনি এআইএস চেক করুন, ওখানে আপনার ব্যাংক ইন্টারেস্ট থাকে, আপনি টাকা যা ব্যাংকে রাখেন ওর উপরে আপনি সেভিং ব্যাংকে ইন্টারেস্টটা পান। ওটা অনেকবার লোক দেখাতে ভুলে যায়। আপনার এফডি আছে, তো এফডির মধ্যে আপনি ভাবেন কি আমি আজকে এফডি করেছি, আমার তো টাকা তো ব্যাংকে ঢুকিনি, কিন্তু একটা অ্যাক্রুয়াল কনসেপ্ট হয়। তো এফডি অব দ্য 31 মার্চ অবধি যত ইন্টারেস্ট হয় ব্যাংক ওটা আপনার অ্যাকাউন্টে অ্যাক্রুড করে দেয় আপনার এফডি উপরে, কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন আপনি ম্যাচিওর হবে তাহলে আপনি পাবেন, কিন্তু ওই ইনকামটা কেউ দেখায় না। অনেকবার পিপিএফ তো ম্যাক্সিমাম লোকের থাকে, পিপিএফে ইন্টারেস্ট এক্সেম্পটেড ইনকাম আছে, তো লোক বলে এর উপর ট্যাক্স নেই, কিন্তু ওই এক্সেম্পটেড ইনকামও একটা আছে যেখানে আপনাকে রিপোর্টিং করতে হয়। এইসব কমন মিস্টেক আছে। তারপরে আপনার শেয়ারে আজকে দিনে সবাই ট্রানজ্যাকশন করছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট থাকে, ওই সব যখন আপনি বিক্রি করেন তো ওরও একটা ক্যাপিটাল গেইন ট্রানজ্যাকশন হয়, ওটাও লোকরা রিপোর্ট করতে মানে ভুল করে দেয়, রিপোর্ট করে না। তো এইসব জিনিস তো বেসিক আছে, যার জন্যে মানে আপনি যদি ওটা লক্ষ্য না করেন তাহলে আপনাকে প্রবলেম আসতে পারে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা নিয়ে মানে কথা বলবো সেটা হচ্ছে টিডিএস। কারণ অনেক সময় দেখা যায় অনেক মানে স্টাফ যারা বিভিন্ন অফিসে বিভিন্ন কোম্পানিতে কাজ করে তাদের টিডিএসটা কাটা হয়, অথচ সেই সমস্ত মানে লোকেরা হয়তো মনে করে যে টিডিএস কাটা মানেই হচ্ছে আমার ইনকাম ট্যাক্স ওখান থেকে কেটে গেল। এই যে টিডিএস এবং ইনকাম ট্যাক্সের যে গ্যাপটা, এই যে ফারাকটা, ঠিক আছে, এইটা ঠিক কি, এইটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, এটার মধ্যে আপনি ভালো কোশ্চেন করেছেন। অনেক ক্লায়েন্টরা আসে যেখানে যারা ভাবে কি আমার তো স্যালারি, আমি তো স্যালারিড আছি, তো আমার এমপ্লয়ার পুরো টিডিএস কেটে নিয়েছে, ট্যাক্স কাটা হয়ে গেছে, তো আমাকে আর তো কিছু দেবার নেই, তো এই ভেবে ওরা রিটার্ন লাগায় না। কিন্তু আমি আপনাকে বলি, বেসিক এক্সামশন লিমিট আছে 2.5 লাখ টাকা ইন ওল্ড রিজিম আর 4 লাখ টাকা ইন নিউ রিজিম। তো যদি আপনার ইনকাম 4 ল্যাক্সের উপরে আছে আর আপনি নিউ রিজিমে আছেন, আপনার জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা ম্যান্ডেটরি আছে। ফর এক্সাম্পল, এবার ভাবুন আপনার স্যালারি আছে 10 লাখ টাকা, তো 10 লাখ অনুযায়ী আপনার টিডিএস কাটা হয়ে গেছে, আপনি ভাবছেন আমাকে রিটার্ন লাগাতে, আমার তো ট্যাক্স কাটা হয়ে গেছে, কিন্তু রিটার্ন ফাইলিং ইজ ম্যান্ডেটরি। কেন? যেহেতু আপনার ইনকাম 4 লাখ টাকা থেকে বেশি আছে, প্লাস আপনার এমপ্লয়ার শুধু আপনার স্যালারি উপরে যা ট্যাক্স হয়েছে সেটা কেটেছে, কিন্তু আপনার অন্য ইনকাম তো হতে পারে, যেরকম আপনি সেভিংস অ্যাকাউন্টে যা টাকা রাখেন, এখন আমি আপনাকে বললাম ওর ব্যাংক ইন্টারেস্ট আসে, দ্যাট ইজ ওর ইনকাম। আপনি এফডি করেছেন, ওর ইনকাম আসছে, পিপিএফ করেছেন, ওর ইন্টারেস্ট আসছে, ওইসবও আপনার ইনকাম আছে। তো ওই সব নিয়ে আপনাকে রিটার্নে প্রপার ইনকাম ডিসক্লোজ করে রিটার্ন ফাইল করতে হয়, দ্যাট ইজ ওর ইনকাম ট্যাক্স রিটার্ন। বাট দ্যাট ফর্ম 16 যা আপনারা পান, লোকরা ভাবে কি আমি ফর্ম 16 পেয়ে গেছি, আমার তো টিডিএস কাটা হয়ে গেছে, আমার আর কি আছে। না, আপনাকে রিটার্ন ফাইল করাটা জরুরি আছে, আর বাদ বাকি ইনকামগুলো আপনাকে ওখানে শো করা অনেক ইম্পর্টেন্ট আছে। তো এটা অনেকজন মিসকনসেপশন আছে কি আমার টিডিএস কাটা হয়ে গেছে তো আমার রিটার্ন হয়ে গেছে, এটা না। ছোট ছোট ব্যবসাদার যারা ছোট ছোট বিজনেসম্যান, ঠিক আছে, বা ধরুন যারা গিগ ওয়ার্কার, ঠিক আছে, ছোট ছোট ব্যবসা করছে, ছোট ছোট গিগ ওয়ার্কার যারা মানে মোটামুটি একটা সারা মাসে ইনকাম করে, এবার এই সমস্ত লোকেরা অনেক সময় মনে করে যে আমরা ইনকাম ট্যাক্সের আওতায় বাইরে, যেহেতু আমাদের সরকার বলে দিচ্ছে যে আমাদের মানে এত টাকার মধ্যে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, আমরা তো সেই টাকার আন্ডারে পড়ি না, ঠিক আছে, তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কি কোনো নিয়ম আছে তাদের জন্য? ইনকাম ট্যাক্সে যে আমি বললাম না, এখন যদি আপনার ওল্ড রিজিম আপনি আছেন তাহলে 2.5 লাখ টাকা অবধি আপনার ইনকাম যদি হয়, 2.5 লাখ টাকার থেকে নিচে হয়, তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা আপনার জন্য ম্যান্ডেটরি নেই। সিমিলারলি 4 লাখ টাকা যদি অবধি ইনকাম আছে আর আপনি নিউ রিজিমে আছেন, তাহলে আপনার জন্য রিটার্ন ফাইল করা ম্যান্ডেটরি নেই। তো এটা একটা মিসকনসেপশন আছে কি ভাই আমার তো ছোটো ইনকাম মানে কি আপনার, যেহেতু আমরা 12 লাখ টাকা অবধি ট্যাক্স জিরো, দ্যাট ডাজ নট মিন কি আপনার 12 লাখ টাকা অবধি ইনকাম হলে আপনি রিটার্ন ফাইল করতে হবে না। 4 লাখ টাকা উপরে হলে রিটার্ন ফাইল করতে হবে, কিন্তু আপনার ট্যাক্স লাগবে না। 87A একটা রিবেট আপনি পান, ছাড় আপনি পান, ওই আপনার ট্যাক্সটা জিরো করে দিচ্ছে। তো যা জিগ ওয়ার্কার আছে ওদের যা ইনকাম আসে ওটা ওদের বিজনেস ইনকাম আছে, ওরা ফ্রিল্যান্সার আছে, তো ওদের জন্য ITR 1-2 নেই, ওদের জন্য ITR 3 या ITR 4-এর মধ্যে ওদেরকে রিটার্ন ফাইল করা উচিত। আর যা প্রপার বিজনেস রিসিট আছে ওর অ্যাগেন্সে লেজিটিমেট বিজনেস এক্সপেন্স যা আছে, কি ওই ইনকাম আর্ন করার জন্য ওনার যা খরচা লেগেছে সেটা শুধু উনি ক্লেম করতে পারেন, নট কি আপনার পার্সোনাল খরচাগুলো আপনি বলেন এটা ক্লেম করে নয়, এটা হয় না, দ্যাট ইজ নট গুড। আচ্ছা, মানে আপনারই মানে কথার প্রসঙ্গ ধরেই বলছি, এই যে আপনি বলেন ITR 2, ITR 3, এইবারে আমরা দেখছি যে ITR 1, 2, 3, 4 এরকম ভাগ করা হয়েছে। এই ভাগগুলো কি হয়েছে এই বিষয়টা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার নয়।
তার কারণ হচ্ছে তারা তখন কি করে, গিয়ে সরাসরি যার কাছ থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবে তাদের সাথে গিয়ে কথা বলে, তারা নিজেদের মতো করে এটা ভাগ করে দেয়। এই ভাগগুলো যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলে। দেখুন, এটা আপনি ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছেন, কারণ এটা নিয়েও অনেকজন ভুল করেন। যার স্যালারি ইনকাম আছে আর ইনকাম ফ্রম আদার সোর্স, মানে আপনার ব্যাংক ইন্টারেস্ট আছে, এফডি ইন্টারেস্ট আছে, আর এছাড়া আপনার যদি দুটো হাউস প্রপার্টি অবধি ইনকাম আছে আর লং টার্ম ক্যাপিটাল গেইন যদি 1,25,000 টাকার মধ্যে আছে, তাহলে ইউ আর এলিজিবল ফর ITR 1। যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আছে, ইয়া কোনো ক্যাপিটাল গেইনের লস আছে, ইয়া আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন মোর দেন 1.25 lakhs আছে, তাহলে ইউ আর নট এলিজিবল ফর ITR 1, ইউ হ্যাভ টু গো ফর ITR 2। ITR 2 আপনার জন্য সঠিক আছে। আর এখন যে আপনি জিজ্ঞেস করলেন কি যা জিগ ওয়ার্কার আছে ইয়া ফ্রিল্যান্সার আছে, প্রফেশনাল আছে, ওদের জন্যে দ্যাট ইজ বিজনেস অর প্রফেশনাল ইনকাম। যার বিজনেস ইয়া প্রফেশনাল ইনকাম আছে ওদের জন্য ITR 1, 2 নেই, ওদের জন্য আইদার ITR 3 or ITR 4। আর যা পার্টনারশিপ ফার্ম যদি আছে তাহলে ওদের জন্য ITR 5 আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে তাহলে ITR 6 আছে। তো এইভাবে আমাদেরকে দেখে ঠিক রিটার্নটা সিলেক্ট করা উচিত। অনেক লোক আছে যারা প্রত্যেক বছর অনেক সময় ITR দেয় না, ধরুন মানে পর তার হয়তো সেই বছরে বেশি আর্ন হলো, সেই বছর করলো, আবার দেখা গেল তার পরের বছর রিটার্ন করলো না। তো এই ধরনের যারা 1 বছর রিটার্ন করছে বা 2 বছর রিটার্ন করছে তারপর রিটার্নটা করছে না, তো তাদের ক্ষেত্রে মানে নেক্সট দিকে বা পরবর্তী জীবনে মানে কি মানে ফের যদি আইটি রিটার্ন করতে যায় কোনো কিছু প্রবলেম বা অসুবিধা হতে পারে? দেখুন, আমার তো এটা ধারণা আছে যদি একবার আপনি রিটার্ন লাগিয়েছেন আপনাকে রিটার্নটা কন্টিনিউটি মেনটেন করা উচিত। অলদো আপনার যদি ইনকাম 4 লাখ টাকায় 2.5 লাখ টাকা নিচে আছে, বিকজ ওটা আপনার ফিউচারের জন্য হেল্প করে। আপনি যদি ফিউচারে কোনো হোম লোন নিতে যান, ও আপনাকে বলবে লাস্ট 3 বছরের ITR দিন, সব থেকে আগে ব্যাংকার আপনাকে বলবে 3 বছরের ITR দিন। ওই সময় লোকটা আমার তো ITR নেই, তো ওই সময় ওই ITRটা কাজ আসে। তো আপনার যদি ইনকাম 1 বছর 10 লাখ আছে, নেক্সট ইয়ার আপনার ইনকাম 4 লাখ টাকা নিচে আছে, তাহলেও আমি সাজেস্ট করবো কি আপনি রিটার্নটা কন্টিনিউটি রাখুন। এটা আপনাকে ফিউচারে আপনার জন্য বেনিফিটই হয়। বিকজ আপনি 3-4 বছর রিটার্ন লাগাননি, আবার হঠাৎ করে আপনি রিটার্ন লাগাবেন, তো ডিপার্টমেন্টের কাছেও একটা ইনফরমেশনটা দেখে গিয়ে 3 বছর রিটার্ন ছিল না, হঠাৎ এসেছে, আবার আপনার 3 বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট ওরা দেখতে পারে কি ভাই কী আছে না আছে। যদি আপনার কোনো এইরকম ট্রানজ্যাকশন আছে, হাই ভ্যালু ট্রানজ্যাকশন আছে, তাহলে আপনার কাছে নোটিশ আসতে পারে। সো একবার যদি লাগিয়েছেন, আমার হিসাবে ইট ইজ বেটার কি আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, এবার আমাদের যেটা বলুন সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ITR রিটার্ন করার পর যে মানে ডকুমেন্টস বা কাগজটা যিনি রিটার্ন করলেন তার কাছে থাকলো, এবার দেখা যায় সেটা তিনি 2 বছর 3 বছর কয়েক বছর রেখে দিলেন, তারপর দেখা গেল সেটাকে তিনি ক্যাজুয়াল হয়ে গেলেন, মানে সেটাকে আর তিনি মানে ঠিকমতো দেখছেন না বা গুরুত্ব দিচ্ছেন না। এইটা তাদের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে? রিটার্নগুলো আমরা মোটামুটি একটা রিটার্ন জমা করার কত বছরের অবধি সেটাকে অন্তত রেখে দিতে হবে, প্রিজার্ভ করে রাখবো? দেখুন, অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট আমাদেরকে মিনিমাম ম্যাক্সিমাম 7 ইয়ার্সে ডকুমেন্ট রাখা উচিত। 7 বছর অবধি ডিপার্টমেন্ট আপনার থেকে ডকুমেন্ট চাইতে পারে। ইন কেস যদি আপনার কোনো ফাইলটা রিওপেন হয়ে যায়, তো ওই সময় আপনাকে ম্যাক্সিমাম আপ টু 7 ইয়ার্স ডিপার্টমেন্ট আপনার থেকে ডকুমেন্ট চাইতে পারে। আপনি যা ছোটোখাটো রিটার্ন আছে ওদের অ্যাটলিস্ট যা রিটার্নের কপি আর মিনিমাম ব্যাঙ্ক স্টেটমেন্ট এসব তো রাখা উচিত। বিকজ যা স্যালারিড পার্সন হয় या ছোটোখাটো রিটার্ন হয়, ওদের ITR অ্যাকনলেজমেন্ট আর ব্যাঙ্ক স্টেটমেন্ট তো রাখা উচিত, বিকজ ওটা দরকার পড়তে পারে। বাট আপ টু ম্যাক্সিমাম 7 ইয়ার্স। আচ্ছা, এবার আমাকে যেটা বলুন, অনেক সময় দেখা যায় যে ITR রিটার্ন জমা হয়ে গেল, দাখিল হয়ে গেল, তারপর তার সেখান থেকে কিছু ফল্ট বেরালো, তখন সে কি করে, রিভাইজ রিটার্ন করে, আবার সে তার ভুলটা ঠিক করতে থাকে। এবং এই জিনিসটার পেছনে দেখা যায়, এইটা করতে গিয়ে দেখা যায় যে তার যে রিটার্ন মানে গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে যে টাকাটা রিটার্ন দেওয়া হবে, সেই টাকাটা আস্তে আস্তে ডিলে হতে থাকে। ঠিক আছে, এবার যত ডিলে হতে থাকে তত তার আস্তে আস্তে মানে মনের চিন্তা ভাবনা, প্যানিক সব শুরু হতে থাকে। এবারে রিভাইজ রিটার্ন, ঠিক আছে, এইটা যদি আমার কাছে ধরাও পড়ে, তো সেটা কত তাড়াতাড়ি আমি সেটা করতে পারি, সেটা একটু বলুন। দেখুন, এর মধ্যে কি আছে, যেরকম ফর এক্সাম্পল এখন মার্চ 26 শেষ হয়েছে, তো ITR 1 আর ITR 2 যা রিটার্ন আছে ওদের জন্য 31 জুলাই এটা যা আছে ওটা লাস্ট ডেট আছে ফর ফাইলিং দ্য রিটার্ন উইদিন ডিউ ডেট। তারপরে যদি আপনি ডিউ ডেটে ফেল করে গেলেন, তো আপনার কাছে আপনি 31 জুলাই অবধি রিটার্ন আপনি লাগিয়ে দিয়েছেন, তারপরে আপনার কাছে মার্চ 2027 অবধি টাইম আছে রিভাইজ রিটার্ন লাগাবার। যেই মুহূর্তে আপনি জানতে পেরেছেন কি আমি এই ইনকামটা রিপোর্ট করতে ভুলে গেছি, আমার এটা মিস্টেক হয়েছে, আপনি এনি টাইম আপ টু 31 মার্চ 2027 আপনি মার্চ 26-এর রিটার্নটা রিভাইজ করতে পারেন।
ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর যত আপনি যদি AIS আর এসব থেকে মিলিয়ে লাগাবেন তাহলে আপনার এই মিস্টেকের কোশ্চেনই উঠবে না। আচ্ছা, এবার আমাকে বলুন, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আয়কর রিটার্ন বা ITR দেওয়ার পরে নোটিশ আসে, এবং যখনই নোটিশটা হাতে আসে তখনই সেই নোটিশ কিভাবে উত্তর দেব, কিভাবে তার মানে মানে দ্য ওয়ে বের করব, রাস্তা বের করব, এটা নিয়ে অনেকে কিন্তু অনেক বেশি ঘাবড়ে যায়। এইটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, নোটিশটা আছে কি এখন কি হয়, অনেকবার আপনার রিটার্ন লাগাবার পরেই ডিফেক্টিভ রিটার্নের নোটিশ আছে, যেটা অনেক কমন আছে। ডিপার্টমেন্ট আপনাকে ইনফরমেশন দেয় কি ভাই দেখুন আপনি এই রিটার্নটা লাগিয়েছেন, এই রিটার্নের মধ্যে আমাদের হিসাবে মনে হচ্ছে আপনার ইনকামটা এই এই সেকশনে আপনি রিটার্নটা মানে ইনকামটা ভুল দেখিয়েছেন, আপনি একটা কাইন্ডলি দেখে নিন। নাহলে কি হয়, অনেকবার লোক রিটার্ন লাগিয়ে দেয় কিন্তু ভেরিফাই করতে ভুলে যায়। তো উইদিন 30 days অফ ফাইলিং রিটার্ন আপনাকে ভেরিফাই করতে হয়। যদি আপনি না করেন তাহলে আপনার রিটার্নটা ডিফেক্টিভ হয়ে যাবে। তো নোটিশ যখন আসবে আপনাকে দেখতে হবে কি ওরা ওখানে ভুল বলছে, ওই অনুযায়ী আপনাকে রেকটিফিকেশন অফ রিটার্নে একটা অপশন হয়, ওই আপনাকে রেকটিফিকেশন করে রিটার্নটা আবার ফাইল করতে হয়। আচ্ছা, এই বছরই আমরা যেটা দেখছি, ঠিক আছে, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে কি করছে, IT রিটার্নটা অনলাইনে করে দিচ্ছে। অনলাইনেও IT রিটার্ন করতে, তো অনলাইনে IT রিটার্ন করা এবং অফলাইনে IT রিটার্ন করা, এই দুটোর মধ্যে কি কি প্রবলেম আসতে পারে? দেখুন, প্রবলেম এরকম কিছু না, বিকজ অনলাইনের মধ্যে ইনকাম ট্যাক্স পোর্টালে এটা ফ্যাসিলিটি দেওয়া আছে। অনলাইন গিয়ে আপনি ডাইরেক্ট ওখানে রিটার্নটা ফিল আপ করতে পারেন। আর একটা আছে কি যেটা অনলাইন ওটা টেকনিক্যালি সেভি নেই, তো অফলাইন ইউটিলিটিও আছে। তো অফলাইন ইউটিলিটিতে আপনি সাইটে গিয়ে অফলাইন ইউটিলিটি ডাউনলোড করে ওখানে আপনি আপনার প্রিফিল ডেটা বলে এখন অপশন থাকে, তো প্রিফিল ডেটা আপনি পোর্টাল দিয়ে আপনার ডাউনলোড করে ওখানে ইনসার্ট করতে পারেন। আর তারপরে আপনি ওখানে চেক করে নিজে হিসাবে আজকে আর্ধেক হলো, কালকে হলো। অনলাইনে করলে তো একবারে করলেন, ওখানে সেভ করার অপশন অনলাইনেও থাকে, কিন্তু অফলাইনে আপনি করে পুরো চেক করে তারপরে রিটার্ন ফাইল করতে পারেন। দুটোর মধ্যে এমনি কোনো প্রবলেম নেই। অনলাইনে আপনার নেক্সট করে অনলাইনে আপনি ডাইরেক্ট করতে পারেন, অফলাইন মোডে আপনি ডাউনলোড করে এক্সেল ইউটিলিটির মধ্যে করতে পারেন। আচ্ছা, এবার বলুন, সেটা হচ্ছে যে ধরুন আমি IT রিটার্ন করতে চাইছি, আমি আপনার কাছে এলাম, আমি এর আগে কখনো IT রিটার্ন করিনি, এটাই আমার ফার্স্ট IT রিটার্ন, তো কি কি ডকুমেন্টস আমার লাগবে অ্যাট ফার্স্ট? ফার্স্ট তো আপনাকে ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে আমাদেরকে আইডি ক্রিয়েট করতে হয় একটা। তো আইডির জন্য প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি। আর এই চারটে জিনিস বেসিক আছে, কেন এই চারটে জিনিস আমাদেরকে ফিড করে আগে আপনার ইনকাম ট্যাক্স পোর্টালে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। আইডি আপনার প্যান নাম্বারই আপনার আইডি হয়, কিন্তু পাসওয়ার্ড আমাদেরকে ক্রিয়েট করার পরে এবার আপনার যা ইনকাম আছে, আপনার ফর এক্সাম্পল আপনি মার্চ 26-এর জন্য ফার্স্ট টাইম রিটার্ন লাগাবেন, তো 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা আপনাকে একবার স্টেটমেন্ট নিয়ে আসতে হবে। প্লাস আপনার আর কোনো কী সোর্স অফ ইনকাম আছে সেটা আপনাকে ডিসক্লোজ করতে হবে। তো ওই ইনকামের সোর্সেস যদি আপনার ব্যাঙ্ক থেকে থ্রু আছে তাহলে ব্যাঙ্ক থেকে আমরা দেখতে পারবো, নাহলে আপনার যদি ক্যাশে কোনো ইনকাম হয় তাহলে ওটা আপনাকে আমাদেরকে জানাতে হয়। ওই বেসিসে আমরা ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল হয়। আপনার ইনকাম যা আছে সব ইনকাম আপনাকে বেসিক্যালি ডিসক্লোজ করতে হবে। আচ্ছা, আমাদের যারা দর্শক তাদের জন্য আপনি আর একবার একটু ভালো করে একটু গুছিয়ে বলে দিন যে মানে নর্মাল একটা IT রিটার্ন ফাইল করতে গেলে কি কি ধরনের মেজর মিস্টেক বা মেজর ভুল কি হতে পারে? দেখুন, ফার্স্ট আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে ITR সিলেকশন, ITR 1 করবেন কি ITR 2 ফাইল করবেন, এটা সবথেকে মেজর একটা আছে জিনিসটা, ওটা আমাদেরকে মানে লক্ষ্য করা উচিত। সেকেন্ড আছে রিটার্ন ফাইল করার আগে 26AS, যা পোর্টালে ইজিলি অ্যাভেলেবেল আছে। আপনি লগ ইন করে ফাইলে গিয়ে ওখানে একটা অপশান আছে ডাউনলোড ফর্ম 26AS, আপনি 26ASটা ডাউনলোড করুন। ওখানে আপনি দেখতে পারেন আপনার কী কী ইনকাম উপরে কোন আপনার TDS কেটেছে। থার্ড আছে AIS, যা আমি বললাম অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টটা পোর্টাল দিয়ে অ্যাভেলেবেল আছে, ওটা ডাউনলোড করুন। ওখান দিয়ে আপনার পুরো ইনকামটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে ট্রানজ্যাকশানগুলো মেলান করুন। আপনার যত ব্যাঙ্ক ইন্টারেস্ট আছে, যে FD ইন্টারেস্ট আছে, PPF, যে এক্সেমটেড ইনকাম বেশিরভাগ লোকরা দেখায় না কি PPF ইন্টারেস্ট তো ট্যাক্সেবল নেই, কিন্তু এক্সেমটেড ইনকামে কলাম আছে, ওখানে আপনাকে রিপোর্ট করতে হয়, ওটা আপনাকে লক্ষ্য রাখা উচিত আছে। তারপরে ক্যাপিটাল গেনে রিপোর্টিং লং টার্ম আর শর্ট টার্ম, ওটা আপনাকে দেখতে হয়। যদি আপনার ইকুইটিতে ট্রেড করেছেন STT পে করে, তাহলে 1 বছর উপরে যদি আপনি জিনিসটা হোল্ড করেছেন তাহলেই লং টার্ম আছে, আর 1 বছরের নিচে তাহলে আপনার শর্ট টার্ম আছে। আর এরকম আপনার ফরেন ইনকাম কারো অনেক লোকের হয়, তো ফরেন ইনকামটা ডিসক্লোজ করা একটা ওখানে
কি বলি অ্যানেক্সার আছে, যেখানে আমাদেরকে ফরেন ইনকাম ইয়া ফরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা ডিসক্লোজ করা উচিত আছে। আপনার যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা আপনি ওখানে শো করুন। আর আপনার রিটার্নটা লাগাবার আগে এইসব জিনিসগুলো আপনি যদি গুছিয়ে ওর থেকে ইনকামটা চেক করে যদি মিলিয়ে আপনি লাগান, তাহলে আপনার রিটার্নটা তাড়াতাড়ি প্রসেসও হয়ে যায়। আর রিভাইজ রিটার্ন ইয়া রেক্টিফিকেশানে আপনাকে যেতে হবে না, নোটিশেসও কম আসবে। অনেকজন কি করে কি ভাই ওল্ড রিজিমে আছে, ওরা ডিডাকশনসগুলো ক্লেম করে, তো ডিডাকশনগুলো আপনি সঠিক ডিডাকশনস ক্লেম করবেন। কেন লাস্ট ইয়ার আমরা দেখেছি অনেক নোটিশেস এসেছে যেখানে ডোনেশন রিটার্নে ক্লেম করে দিয়েছে 80G, বাট অ্যাকচুয়ালি পেপার যখন ডিপার্টমেন্ট চাইছে তো পেপার নেই। তো এইসব জিনিসটা ভুল না করাটা ভালো, তাহলে আপনার রিটার্নটা পারফেক্ট হবে। ওল্ড এবং নিউ এইটার ঠিকঠাক মানে লোকে যাতে বুঝতে পারে যে আমার এত টাকা ইনকাম, তো আমার কত টাকা ওল্ডে যাচ্ছে, কত টাকা নতুনে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কি ব্যবস্থা আছে? ব্যবস্থা এরকম আছে কি, ইনকাম ট্যাক্স পোর্টালেও আপনি যদি একটা ওখানে সিস্টেম আছে যেখানে আপনি আপনার ইনকামটা ডেলে ওল্ড রিজিম আর নিউ রিজিম কম্প্যারিজন দেখতে পারেন। আমরা নিজস্ব একটা আমাদের ইনকাম ট্যাক্সের টুল বানিয়ে রেখেছি, HTML টুল বানিয়ে, যেখানে শুধু আপনার ইনকামটা আপনি ফিড করুন, আপনাকে কম্প্যারিজন করে দেখিয়ে দিবে কি আপনার জন্য ওল্ড রিজিম ইজ বেনিফিশিয়াল আর নিউ রিজিম কোনটা বেনিফিশিয়াল আছে, কার মধ্যে আপনার ট্যাক্সটা কম লাগছে। নর্মালি আমরা দেখেছি যার ইনকাম 10 লাখ, 12 লাখ, 13, 14, 15 লাখ টাকা ইনকাম আছে, আর যদি ডিডাকশনস 80C ডিডাকশন শুধু 1.5 লাখ টাকা PPF আছে, LIC আছে, 50,000 টাকা আপনার মেডিক্লেম আছে, 2-2.5 লাখ টাকা যদি আপনার ডিডাকশনস আছে, আর আপনার ইনকাম 15 লাখ টাকা আছে, আপনাকে এনি ডে নিউ রিজিম ইজ বেনিফিশিয়াল। আপনি ওল্ড রিজিমে যদি আপনার স্যালারি 20-25 লাখ টাকাও আছে ইনকাম, আর আপনার ডিডাকশন যদি 6-7 লাখ টাকা নেই, তাহলে আপনার জন্য নিউ রিজিমটাই বেনিফিশিয়াল। আপনার নিউ রিজিমে আপনার ট্যাক্সটা কম লাগবে, বিকজ 12 লাখ টাকা আর যা স্ল্যাব রেট আছে ওই হিসাবে নিউ রিজিমটাই সবাইকে বেনিফিশিয়াল হচ্ছে। তো ম্যাক্সিমাম লোকরা নিউ রিজিমেই কনভার্ট হয়ে যাচ্ছে। আয়কর রিটার্নের নানা সমস্যা এবং তার সমাধান, সেটাই ছিল আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। আর আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট অতিথি, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গৌরব গোয়েঙ্কা। তাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আজকাল.in।